ফ্যান অফ সিদ্ধেশ্বরী লিমিটেড এই আইএসএল সংক্রান্ত একটু আলোচনা করবো। আইএসএলের এই টেন্ডারটা নিয়ে এখন যে তর্ক বিতর্ক চলছে, তো এখন প্রচুর লোককে আমি দেখছি, তাদের মধ্যে অনেকে সাংবাদিক, প্রতিষ্ঠিত সাংবাদিক, অনেক সাধারণ লোক রয়েছে, খুব হইচই করছে, ডিজিটাল মিডিয়াতেই মূলত করছে। অনেকেই বলছে যে এফএসডিএল বছর বছর ক্ষতি করে আসছে, নিজের ক্ষতি করছে, তবু এফএসডিএলকে কেন আপনারা চাইছেন না? দেখছেন তো মানে এফএসডিএল না থাকলে কি হবে। তো এই নিয়ে দেখলাম মানে সবাই মোটামুটি একসুরই কথা বলছে। শুধু একটু আগে দেখলাম যে দেবময় আছে, ও যে একটা ইউটিউব চ্যানেল চালায়, ওটা আমি অনেক দিন হলো শুনি না, কেননা ঘন্টার পর ঘন্টায় হেজিয়ে যায় ও, আরও মুষ্টিমেয় কিছু লোকজন আছে। তো আজকে দেখলাম একটা ভালো একটা প্রশ্ন করেছে, বলছে যে মানে আমরা ঠিক বুঝতে পারছি না, মানে এটা ওর বক্তব্য, ও আরেকজন কিনে একটা আজকে করলো দেখলাম একটা অনুষ্ঠান, বলছে যে কিছু তো একটা আছে, মানে কিছু একটা লাভের গুড় আছে যেটা আমরা ধরতে পারছি না, নয়তো বছরের পর বছর মানে ক্ষতি স্বীকার করেও কেন এফএসডিএল চালিয়ে গেছে আইএসএল। শুধু তাই না, বলছে যে ঠিক আছে একটা চুক্তি ছিল, চুক্তিবদ্ধ ছিল, তাই একটা কমিটমেন্টের তাগিদে হয়তো চালিয়ে গেছে, কিন্তু এখন চুক্তি শেষ হয়ে গেছে, আবার চুক্তি কেন নবীকরণ করে নিজের ক্ষতি করতে চাইছে। বলছে বুঝতে পারছি না অঙ্কটা। অন্তত এই ব্যক্তি আমি দেখলাম বলছে যে সে অঙ্কটা বুঝতে পারছে না, কিন্তু এটা বুঝতে পারছে যে কিছু একটা আছে পর্দার আড়ালে, একটা তো কিছু একটা আকর্ষণ আছে, কিছু তো একটা নিষিদ্ধ আকর্ষণ আছে। বাকিরা তো মানে রামকৃষ্ণ মিশন বানিয়ে দিয়েছে, বলছে মানে মানে একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করছে রিলায়েন্স। মানে বাকি আমাদের দেবাবু মানে লালটুবাবু থেকে শুরু করে মানে দেশে বিদেশে, মানে দেশে যত বাঙালি অবাঙালি সাংবাদিক আছে, এমনি খুচরো কাচরা ব্যক্তি, সবাই একই বলছে, মানে একটা রেসপন্সিবিলিটি পালন করছিল দিনের পর দিন ক্ষতি স্বীকার করেও। কেন আপনারা এই ক্ষতিটা সে মানে আরও স্বীকার করতে দিচ্ছে না, আরও ক্ষতিগ্রস্ত হতে দিচ্ছে না? রিলায়েন্স নিজে ক্ষতিগ্রস্ত হতে চায়, আপনারা কেন ক্ষতিগ্রস্ত হতে দিচ্ছেন না? মানে তারা ব্যাপারটা এরকম দাঁড় করে দিচ্ছে। আর রামকৃষ্ণ মিশনও কিন্তু মানে অতটা নিজেদের ক্ষতি স্বীকার করে না। দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আছে যারা নিজেদের সম্পত্তি স্বেচ্ছায় দান করে, তো ওদের একটা কিন্তু একটা ফ্লো আছে, মানে এমন নয় যে ওরা মানে কোনো ওদের জোগাড় নেই আর ওরা সেবা করে যাচ্ছে। এটা মানুষ মানে স্বেচ্ছায় ভালোবেসে দেয়, সেই অর্থ নিয়ে ওরা সেবাদান করে। এবার তাহলে কী লাভের গুড়টা, একটু অঙ্কটা আসা যাক। আমি ব্যক্তিগত স্তরে অনেকে এগুলো বলেছি, এগুলো আমি মানে সিকোয়েন্সারি বলছি না, মানে কোনটা বেশি কোনটা কম বলছি না, কারণ আমি তো অত পরিকল্পিতভাবে করিনি, খাওয়া দাওয়া করছিলাম, তারপর মনে হলো একটু বলি মানুষকে। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড আসলে বহু আগে ছোটোবেলা স্কুলে আমার একটা গল্প ছিল, রাজশেখর বসু, খুব সুন্দর একটা বই, একটা গল্প, সিদ্ধেশ্বরী লিমিটেড, বোধহয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, আপনারা পেয়ে যাবেন, এখন হয়তো পিডিএফই পেয়ে যাবেন অনলাইনে। তো সেটা এরকম ছিল, একটা সময় বাংলায় খুব প্রাইভেট কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা চল হয়েছিল তখনকার একটা বাংলায়, 60s 70s 50s এই সময়টা বাংলায়। তো বিভিন্ন লোক বিভিন্ন মানে এই মানে কোম্পানি খুলে লোক ঠকানোর ব্যবসা করতো। তো এখানে একটা একটা প্রজেক্ট, একটা পুরনো একটা মন্দিরকে ধরে কয়েকজন মিলে বলেছিল এখানে আমরা কুমড়ো বলি করব, এবং সেই কুমড়ো থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করব, সস থেকে শুরু করে, কুমড়োর সস থেকে শুরু করে কুমড়োর বিভিন্ন আইটেম করে একটা মানে বাজার থেকে শেয়ার করে টাকা তুলব, মানে তখন খুব এই ব্যাপারটা হয়েছিল। আপনারা এই জিনিসটা কিন্তু সত্যজিৎ অনেক সিনেমাতেও দেখবেন, সেইটা অনেকটা নির্ভর মানে শঙ্করের লেখাতে এগুলো অনেক ছিল, মানে কলকাতাতে সেই সময় যে একদম একটা জালি কোম্পানির, একটা সিদ্ধেশ্বরী লিমিটেড টাইপ কোম্পানির প্রচলন হয়েছিল, সেটা সত্যজিৎ সিনেমাতেও ধরেছে, নিজের সিনেমাতে। তো এইবার এই এফএসডিএল দেখে আমার মনে হচ্ছে মানে ফর দ্য ফ্যান্স অফ সিদ্ধেশ্বরী লিমিটেড জালিটা কোথায় হচ্ছে। আচ্ছা দেখা যাক। আচ্ছা ধরুন একটা বিষয় আপনাদের বলে দিই, এই বিষয়টা আপনারা অনেকে হয়তো শুনেছেন, যে অনেকে কেন মানে বিভিন্ন ফুটবল ক্লাবের সাথে যুক্ত হতে চায়। এইটা টুটু বসু নিজেই স্বীকার করেছিলেন। টুটু বসু বলেছিলেন, দেখুন আমার মতো তো কারবারি অনেকেই আছে, অনেক বাঙালি কারবারি আছে, বহু আগে উনি বলেছিলেন, কিন্তু মানে আমি সে মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়েছিলাম বলেই কিন্তু আমি দাদার কাছে পৌঁছতে পেরেছি। দাদা মানে তখন জ্যোতি বসু ছিলেন, যে টুটু বসু তো আজকের ব্যক্তি না, উনি তো মমতা ব্যানার্জির অনেক আগে থেকে মোহনবাগানের সাথে যুক্ত ছিলেন, তখন মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু। তো বলছে এরকম আমার মতো কত আছে কারবারি, বাঙালি অবাঙালি কারবারি, কিন্তু যেহেতু আমি মোহনবাগানের সাথে যুক্ত ছিলাম,
তাই আমার কাছে কিন্তু অবারিত দ্বার ছিল মুখ্যমন্ত্রীর কাছে যাওয়াটা। এটা একটা বড় বিষয়। ধরুন আপনি একটা ভারতের একটা ব্যবসায়ী, এবার আপনি ধরুন ঘন ঘন কোনো একটা দেশে যেতে চান, ধরুন ইটালিতে যেতে চান বা স্পেনে যেতে চান, তো আপনাকে তাহলে বারবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, সেই ভিসাতে আপনাকে কিছু একটা লিখতে হবে। এবার আপনি কোনো একটা স্বচ্ছ কারবারে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন ওখানে যাচ্ছেন ওখানকার কোনো একটা মন্ত্রীর সঙ্গে কিছু একটা সেটিং করতে, তো সেক্ষেত্রে আপনি নাই চাইতে পারেন যে বারবার আপনার যে ভিসার আবেদন সেখানে তো আপনার লিখতে হয় কারণটা, পারপাস অফ ভিজিট। সেখানে আপনি কী লিখলেন না, আমি ওখানে যাচ্ছি ওখানকার একটা স্থানীয় ক্লাবের সাথে, স্প্যানিশ ক্লাবের সাথে একটা টাই আপ করার জন্য, এই করে আপনি বেশ কয়েকবার যাতায়াত করলেন। তা বলুন আপনি রাশিয়ায় যেতে চান, এবার রাশিয়ায় যেতে গেলে তো আপনি ওখানে কী করতে যেতে চাইছেন, ওখানে তো ওখানকার গভর্নমেন্টের সাথে একটু সেটিং করে কিছু একটা ব্যবসা আপনার কিছু একটা করতে চান, একটু মিনারেলস ফিনান্সের ব্যবসা করতে চান, কিছু একটা করতে চান। এবার ওই একই ব্যাপার হয়ে গেলে, আপনি ভিসা অ্যাপ্লিকেশনে বারবার কী লিখবেন যে আমি সরকারি দপ্তরের সঙ্গে দেখা করতে যেতে চাই না, আপনি বলবেন মানে ওখানে একটা বিদেশি প্লেয়ার ওখান থেকে আনতে চাই বা কোনো একটা কোচ আনতে চাই বা ওখানে একটা কোচের সঙ্গে দেখা করতে যেতে চাই, বা আপনি নিজেও না গেলেন, মানে আপনি ধরুন আপনি বড় ব্যবসায়ী, তারের ব্যবসা, ধরুন গোটা শহরে আপনি তার বিলিয়ে বেড়ান, তো আপনার তো সেটা বড় সেট আপ আছে, আপনার কোম্পানি কেউ হয়তো গেল, এই দেশ গেল ওই দেশ গেল, নাইজেরিয়ায় চলে গেল, নাইজেরিয়া গেল, কেন গেল, ওখান থেকে আমরা ভাবছি একটা যদি একটু আফ্রিকান কোনো একটা প্লেয়ার আনা যায়, এবার ওখানে গিয়ে আপনি হয়তো ওখানকার খনি মিনিস্টারের সঙ্গে একটা সেটিং ফেটিং করে আন। তো এইটা একটা, কিন্তু এটা সমস্ত দেশেই হয়, মানে এটা শুধু ভারতবর্ষ না, মানে ভারতীয় সিদ্ধেশ্বর লিমিটেডের জন্য শুধু কিন্তু এটা অ্যাপ্লিকেবল না, গোটা বিশ্ব জুড়েই হয়। একটা রাশিয়ান একটা ইনভেস্টর হঠাৎ করে কেন একটা ইপিএল ক্লাবে ইনভেস্ট করছে, বা একটা চাইনিজ ইনভেস্টার হঠাৎ করে কেন একটা ইপিএল ক্লাবে ইনভেস্ট করছে। তো এই পলিটিক্যাল কানেকশানগুলো ট্র্যাভেলিংয়ে আপনার খুব কাজে লাগে। আপনি ধরুন কলকাতাতে আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, এবার আপনার মতন তো অনেকেই আছে, আপনি ঘন ঘন যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, কী কারণে, আপনি হয়তো কোনো নিজের ব্যবসার কারণেই যাচ্ছেন, কিন্তু বারবার গেলে ব্যাপারটা খারাপ লাগে না, আমি একটু ইস্ট বেঙ্গলের ব্যাপারে যাচ্ছি, ইস্ট বেঙ্গলের একটু মাঠের ব্যাপারে, একটু প্র্যাকটিসের মাঠের ব্যাপারে যাচ্ছি, বা একটু স্টেডিয়াম বানানোর জন্য যাচ্ছি, কিন্তু আপনার আলোচনার বিষয়টা বা এজেন্ডা ছিল হয়তো ফুটবল, আসল এজেন্ডা কিন্তু আপনার নিজের ব্যবসা। তো এটা একটা কমন কারণ কেন বিভিন্ন ব্যবসাদাররা বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত হয়, মূলত পপুলার ক্লাব। আপনি ধরুন একটা হরিল্লুট একটা ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ইনভেস্টার হলেন, এবার আপনি বললেন আমি যাব ফ্রান্সে যাব, আপনাকে ঢুকতেই দেবে না, ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট করে, কি ইউনাইটেড স্পোর্টস ক্লাব বা কি বলো কি ভবানীপুর ক্লাব, না 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 এবার কোনো ক্লাব আছে নাকি, না এরকম ইস্টবেঙ্গল ক্লাবের সাথে আমি যুক্ত, বা মোহনবাগান ক্লাবের সাথে যুক্ত, মহাবাগান ক্লাবের সাথে যুক্ত, ও ইয়া 100 বছরের পুরনো ক্লাব, আমরা আপনার ইতিহাস দেখাবেন, এতবার আই লিগ জিতেছেন, এতবার কলকাতা ফুটবল লিগ জিতেছেন, ও না 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 সত্যি সিরিয়াস ক্লাবের সাথে আপনারা বাবা ওয়েলকাম বলে আপনারা ডেকে নিয়ে আসবে। তো এই একটা পলিটিক্যাল লবির ব্যাপারটা তো আছেই, এইটা তো আর হিসেবে আসে না, সিদ্ধেশ্বরী ব্যালেন্স শিটে তো এটা আসবে না। এফএসডিএলের সাথে যারা যুক্ত, এবার এফএসডিএল নিজে হয়তো ট্রাভেল করবে না, বলে না না আপনার বলতে পারেন, ও তো রিলায়েন্সের গোটা বিশ্বে কানেকশান আছে, না না, এবার যারা ইনভেস্ট করছে বিভিন্ন ক্লাবে তাদেরকে এফএসডিএল এই বলে নিয়ে আসছে, না তুমি আমার ছত্রছায়ায় আসো, তারপর তুমি ইচ্ছা মতন এদিক ওদিক এদেশ ওদেশ যাও, কোনো সমস্যা নেই ভাই। তো এই রিলেশনশিপটা, সেটা এফএসডিএল ডাইরেক্ট হোক বা যারা ইনভেস্টারকে ডেকে আনছে এফএসডিএল, বন্ধু ইনভেস্টারকে বিভিন্ন ক্লাবের জন্য, তারাই লাভবান হয় এদিক দিয়ে। আচ্ছা, আরও একটা জিনিস আমরা জানি যে আইএসএলে প্রচুর মানে বাপের টাকা শ্রাদ্ধ হয়, প্রচুর হরিলুটের মতন গোলাপ জল ছেটানো হয়, বিয়েবাড়ির মানে অফুরন্ত, মানে একের পর এক মাংস দেওয়া হয়, মাছ দেওয়া হয়, মানে তো ফেলা হয়, মানে বাড়তি খরচ প্রচুর করা হয়, একটা ম্যাচ আয়োজনের জন্য যতটা না দরকার তার থেকে অনেক ফালতু বেশি খরচ করা হয়। এবারে যে খরচগুলো আপনি করবেন এর জন্য বিভিন্ন ভেন্ডার আছে বা সাপ্লায়ার আছে, আপনি কাকে দিয়ে আপনি ওই প্যাটিসটা দেওয়াবেন বা লাড্ডুটা দেওয়াবেন, বা কাদের থেকে আপনি এন্টারটেনমেন্টের ব্যবস্থা করবেন, বিভিন্ন ভেন্ডার আছে, যাকে তাকে আপনি ভেন্ডার করতে পারবেন না। আবার সেই ভেন্ডারগুলো যারা মালিকানা, সেগুলো হচ্ছে যারা এফএসডিএলের সাথে যুক্ত তাদেরই, কেউ কারো জামাই, কেউ কারো কাকু, বাবা, দাদু, মানে নিজেদের মধ্যে সমস্ত ভেন্ডারশিপগুলো রয়েছে। সে আপনার ফুটবল হোক বা জার্সি হোক, ফুড ভেন্ডার হোক,
বিভিন্ন এন্টারটেনমেন্ট ভেন্ডার, ট্রাভেল ভেন্ডার হোক, আপনার বাসের ভেন্ডার হোক, ফ্লাইট টিকিট বুকিং হোক, তো বিভিন্ন ভেন্ডারগুলো আবার নিজেদের হাতে এরা রেখে দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই টাকাটা যে লিক হচ্ছে, আর 2 টাকার মাল 4 টাকা দিয়ে কিনছি, এফএসডিএল ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, সিদ্ধেশ্বরী লিমিটেডে ব্যালেন্স শিট পড়ে যাচ্ছে। 4 টাকাটা কার কাছে যাচ্ছে? 4 টাকা কিন্তু ওই এফএসডিএলের যারা ওই বাবা কাকু দাদু তাদের কাছে যাচ্ছে। ধরুন আমি সে আমি ধরুন সিদ্ধেশ্বরী লিমিটেড ডিরেক্টর, আমি আবার একটা ফুড কোম্পানির মালিক। তো আমি আমার সিদ্ধেশ্বরী লিমিটেডে আমি লস খাচ্ছি, কিন্তু এখানে আমি লাভটা খেয়ে নিচ্ছি। এটা তো মানে প্রচুর পুরনো কথা। আমি জানি এরা কী করে সাংবাদিকতা করে আজকালকার দিন। একটা লোকে তো 10টা কোম্পানি থাকতে পারে, কিছু কোম্পানিতে সে লস খায়, টাকাটা এর হাতের টাকা ডান হাতে করে। খুব পুরনো ব্যাপার, জানি না হঠাৎ করে এরা কী করতে কী করছে। আর আরও যেসব বিষয় আছে, একটা তো আপনারা জানেন যে ফ্র্যাঞ্চাইজি ফি সবার থেকে নিত, হঠাৎ করে ব্যাপারটা দামাচাপা দিয়ে দিচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি ফি প্রত্যেকটা ক্লাবের থেকে যে 10 কোটি 12 কোটি করে গড়ে নিত, সেই হিসেবটা এরা ভুলে যাচ্ছে। আচ্ছা ওইটা বাদই দিয়ে, ওটা তো বোঝাতেও সহজ লোকে। ইনডাইরেক্ট কীভাবে কী করতে হবে আপনারা জানেন তো, মানে আইএসএলে যে টাইম স্লটটা দেওয়া হতো সেটা খুব সন্তর্পণে বাছা হতো, মানে আমার ক্রিকেট যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা অনেকে ফুটবল ফ্যান, আপনারা বলছেন ফুটবল দ্বিতীয় স্পোর্ট, সেকেন্ড স্পোর্ট, মানছি অবশ্যই সেকেন্ড স্পোর্ট, কেউ বলছেন, আমি আমার আগের অডিওতে বলেছি শুধু বাংলা, গোয়া, কেরালা, নর্থ ইস্টে ফুটবলটা পপুলার, বাকি ইন্ডিয়ার নয়। সেকেন্ড স্পোর্ট, সেকেন্ড মোস্ট ফলোড স্পোর্ট ইন্ডিয়ায়। তাকেও ভীষণ ভয় সিদ্ধেশ্বরী লিমিটেডে, ভীষণ ভয়। তাই সিদ্ধেশ্বরী লিমিটেড কী করে, তা ক্রিকেট আইপিএল যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, আইপিএল শুরুর আগেই আপনার আইএসএলকে শেষ করে দেয়। মানে আইএসএল যদি একটু বাড়ানোর সুযোগও থাকে, একটু যদি গ্যাপ দিয়ে ম্যাচগুলোকে ঠিকঠাক করে স্কেডিউলিং করা যায়, সেদিকে পা মারাবে না। না না না, আমার আইপিএল আছে, আইপিএল ক্ষতিগ্রস্ত হবে। তার মানে কি, ওই আইপিএল যে ক্ষতিগ্রস্ত হতো, কিছুটা হলেও হতো, সেই টাকাটাও কিন্তু আপনি হিসেবে ধরছেন না। লস বলছেন, আমার লস হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, আমি ভুলভাল টাইমে ম্যাচ দেখাচ্ছি বা পরপর ম্যাচ দেখাচ্ছি, শেষ করে দিচ্ছি, কিন্তু ওখানে আমি আইপিএলের ক্ষতিটা কিন্তু এড়ালাম। তো ওই যে ক্ষতিটা এড়ালাম, আপনি যদি একটা প্র্যাকটিক্যাল অঙ্ক করেন, সেই ক্ষতির টাকাটাও কিন্তু আপনার এখানে ঢোকার দরকার। আমার এফএসডিএলের কাছে এত এফএসডিএল লস খাচ্ছে, কিন্তু আর রিলায়েন্সের একই গোষ্ঠীর আর একটা সংস্থা কিন্তু লাভবান হচ্ছে। এছাড়াও আরও জানি, মানে অনেক ইনভেস্টারকে এরা নিয়ে আসতো, কিছু তো ধরুন এইসব কারণে আসতো, কিছু মানে খুচরো কাচরা আসতো, তারা হচ্ছে ওয়ান টাইম, তাদেরকে ওই আপনার ওই আগে খুব ছিল কলকাতায় শিয়ালদা স্টেশন ওই চত্বরে লোক ঠকানো অনেক হকার থাকতো। ওই একবার একটা গেঞ্জি কিনলেন, গেঞ্জিটা তারপর দেখলেন একবার ভেজালেন আর পরা গেলেন, আপনি দ্বিতীয়বার ওর কাছে যাবেন না। তো এরকম কিছু কেস করতো এরা, কিছু ইনভেস্টারকে ধরে আনতো, বলতো আপনি এই করবেন, আপনার প্রোডাক্টের এত সেল বেড়ে যাবে, অত এই হবে সেই হবে। সে আসতো, বা আমি একটুখানি রিলায়েন্সের পাশাপাশি বসবো, একটু করে সে বিশাল ক্ষতিটতি স্বীকার করে তারপর সে চলে যেত। মানে কিছু জেনুইন কেস ছিল, মানে তারা কোনোভাবেই লাভবান হতো না। তারা ভাবতো 1 বছর আমি কিছু হয়তো লাভবান হবো, বা কিছু একটা কারণ কিছু হলো, এখন তো একটু দেখা হলো, একটু কানেকশান হলো করে আসতো, একটু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তারপর দ্বিতীয়বার সে আর ইনভেস্ট করতেন। এরকম কিছু খুচরো খাচরো ইনভেস্টারকে, স্পন্সরকে আপনারা দেখবেন, কিছু স্পন্সর দেখবেন মানে একটা বছর এলো হয়তো, এসে মানে ক্লাবে কিছু টাকা ফাঁকা দিল, কোনো একটা ক্লাবকে দিল, সেই ইস্ট বেঙ্গল হোক বা অন্য ক্লাবকে, দ্বিতীয় বছর আপনি আর তাদের দেখবেন না। ওই মানে কিছু লোককে এর আবার টুপিও পড়াতো। এরকম বিভিন্ন মডেল আছে। তাই বলছি যে এটা আপনারা যেটা বলছে যে ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হলে কেন ভাই, কেন? তোমাদের চুক্তি শেষ, আর সেবা করতে হবে না, যাও না অন্য কি নাকি অলিম্পিক্সের জন্য। ওই আমাদের লালটুবাবু খুব বলছে, দেববাবু ওরা এখন অলিম্পিক্সে নজর দিচ্ছি, যাক না চায়নার সঙ্গে কম্পিট করুক, চায়নাকে ছাপিয়ে বেরিয়ে যাক ইন্ডিয়া, আমরা হাততালি দেব। কেন এত উদ্গ্রীব কেন? এই যে কারণগুলো বললাম, এই ধরনের বিভিন্ন কারণ আছে। ফুটবলটা এখন তো জানি না, বাংলার যথেষ্ট একটা
ইনফ্লুয়েন্স রয়েছে ইন্ডিয়ান পলিটিক্সে, কিছু ধরনের একটা আছে। বাংলার মুখ্যমন্ত্রী অন্যতম পাওয়ারফুল একজন পলিটিক্যাল ফিগার, সর্বভারতীয় রাজনীতিতে তার একটা জায়গা আছে। বাংলাতে তো আবার ইস্টবেঙ্গল, মোহনবাগান এগুলো রয়েছে। তো এরকম কিছু ব্যাপার রয়েছে এইসব কারণে কিন্তু। আর যেটা বললাম যে ধরুন আপনি ক্রিকেট ইনভেস্ট করে, আইপিএল ইনভেস্ট করে আপনি কিছু দেশে যাতায়াত করতে পারেন। এখন যদি আপনি আইপিএলে ধরুন ইনভেস্ট করলেন, করে আপনি বললেন যে আমি একটু ইটালিতে যাব, ইটালি ভিসাতে বললেন আমি আইপিএলে একটা একটা গ্যালানি সুপার জায়ান্টস বলে একটা ক্লাবের ইনভেস্টার, আমার ইটালি ভিসা লাগবে। বলি কে, ইটালিতে ক্রিকেটে তুমি কী করতে আসছো, যাও ওখান থেকে। কিন্তু আপনি ফুটবল না বলেন আমি একটু ওখানে যাবো, একটু ইটালি থেকে কিছু প্লেয়ার আনতে যাবো, বা ইটালি কোনো কোচের সঙ্গে কথা বলতে যাবো, বা কোনো ক্লাবের সাথে একটু টাই আপ নিয়ে একটু আলোচনা করতে যাবো, বা জার্মানিতে যাবো একটু টাই আপ নিয়ে আলোচনা করতে। ওখানে তো ক্রিকেটটা চলবে না, ক্রিকেটে গল্পটা চলবে না। এই ফুটবলটা হলে খুব সুবিধা না, মানে যে কোনো দেশে মোটামুটি আপনি চলে যেতে পারবেন, মানে যেখানে ধরুন না ইথিওপিয়া আপনি চলে যেতে পারবেন, বা ইজিপ্টেও চলে যেতে পারবেন, ইরান, ইরাক, সব জায়গাতে আপনি চলে যেতে। আপনার প্লেয়ারকে তো পাঠাতে চাইছেন না, কেন পাঠাতে চাইছেন না ইরানে? না, আমার অস্ট্রেলিয়ার সাথে একটু ব্যবসায়িক লেনদেন আছে না, অস্ট্রেলিয়ার সরকারকে একটুখানি ভজিয়ে রাখতে হবে। না না, ইরান খুব বাজে দেশ, এখানে যাওয়া যাবে না। তো এই ব্যাপারগুলো তো মানে ফুটবলে না থাকলে তো চলবে না। তো সেই জন্য একটা মধু রয়েছে, সেই মধুটা কিন্তু আর ব্যালেন্স শিটে ধরা পড়ে না। ব্যালেন্স শিটে করতে মধু ধরা পড়বে ভাই, ব্যালেন্স শিট শুকনো অঙ্ক, হ্যাঁ প্লাস মাইনাসের মাইনাস দেখিয়ে দিচ্ছি, খুব ভালো ব্যাপার। কিন্তু মধুটা রয়েছে, এই যে বললাম এখানে মধুটা আছে। সবাই ভালো থাকবেন। আর একটু বলতে হলো সিদ্ধেশ্বরী লিমিটেডে একটুখানি স্মরণে রাখবেন, আপনারা সবাই ভালো থাকবেন।